আয়নার সামনে দাঁড়িয়ে ইনায়া নিজের শরীর ভালো করে দেখতে থাকে। তার শরীর ক্ষত হয়ে গেছে, লাল দাগ হয়ে গেছে সম্পূর্ণ শরীরে। অরণ্য খাবার নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে। রুমে এসে দেখে ইনায়া আয়নার সামনে আছে। অরণ্য রুমে এসে নিজের উপস্থিত বুঝতে নক করে দরজার মধ্যে। ইনায়া পেছনে ফিরে তাকিয়ে দেখে অরণ্য এসেছে। ইনিয়া বলে, রুমের ভিতরে আসেন অরণ্য। ইনিয়ার সম্মতি পেয়ে অরণ্য রুমের ভিতরে চলে আসে। এরপর নিজের হাতা রাখা খাবার টেবিলে রাখে। ইনিয়া এসে বসে টেবিলের কাছে। এরপর খাবার খাওয়া শুরু করে। প্রায় সারাদিন সে না খেয়ে কাটিয়ে দিয়েছে, যার জন্য তার প্রচুর খিদে লেগেছে। ইনিয়া খাবারের মাঝে অরণ্যর চোখ যায় ওর শরীর ক্ষত হয়ে যাওয়ায় লাল দাগের দিকে। অরণ্য বলে, ইনায়া, আপনার শরীরে তো লাল দাগ কী করে হয়েছে? ইনিয়া খাবার খাওয়ার মধ্যে অরণ্যর কথা শুনে জবাব দেয়, আসলে আমাকে বৌভাতের অনুষ্ঠান থেকে অ্যারেস্ট করা হয়েছে, যার জন্য বিয়ের গয়না শরীরে পড়া ছিল। আর জেলখানায় আমি পোশাক পরিবর্তন করি নাই। অনেক ধরে ভারী গহনা আর শাড়ি পরে থাকার কারণে এমন লাল হয়ে দাগ হয়ে গেছে। ইনিয়ার কথা অরণ্য বুঝতে পারে। সে গিয়ে মেডিসিনের বাক্স নিয়ে আসে। এরপর ইনিয়ার সামনে টেবিলে রাখে আর ইনিয়াকে উদ্দেশ্য করে বলে, ইনায়া, খাবার খাওয়া শেষ করে আপনি ওষুধ লাগিয়ে নিন সারা শরীরে, এরপর ঘুমিয়ে যান। সারা রাতে অনেক টায়ার্ড হয়ে গেছেন নিশ্চয়ই আপনি। অরণ্যর কথা ইনিয়া বাধ্যমের মতো শুনে খাওয়া দাওয়া শেষ করে এরপর পাশে থাকে মেডিসিনের বাক্স থেকে ওষুধ লাগাতে থাকে শরীরে। ইনিয়ার সারা শরীর ব্যথা পেয়েছে, যার জন্য তাকে ওষুধ লাগাতে হবে। কিন্তু অরণ্য পাশে বসে আছে। এখন সে কি করে শাড়ির আঁচল সরিয়ে ওষুধ লাগাবে শরীরে? অরণ্য ইনিয়ার অবস্থা বুঝতে পারে যায়, যার জন্য সে বেড থেকে উঠে পড়ে আর বলে, ইনায়া, আমি জরুরি ফোন এসেছে, আমাকে যার জন্য বাইরে যেতে হবে। আপনি ওষুধ লাগিয়ে বেডে শুয়ে রেস্ট নেন। অরণ্যর কথাটা বলে চলে যায়। ইনিয়া নিজের শরীরে ওষুধ লাগাতে থাকে, তবে তার হাত পিঠ অবধি পৌঁছাতে পারে না। ইনিয়ার দ্বারা যতটুকু সম্ভব হয়েছে সে ওষুধ লাগিয়ে দেয়। জেলখানায় থাকতে ভালো করে ঘুমও হয় নাই, তার জন্য সে বিছানায় শুয়েই পড়ে। অরণ্য প্রায় 2 ঘন্টা পর নিজের রুমে ফিরে আসে। দরজা খুলে রুমে এসে দেখে ইনিয়া ঘুমিয়ে পড়েছে। অরণ্য নিজেও কালকে সারা রাত ঘুমাতে পারে নাই, তার জন্য সেও সোফায় গিয়ে শুয়ে পড়ে। বিকেল প্রায় 4টা। ইনিয়ার ফোনে রিং হচ্ছে, কিন্তু ইনিয়ার ঘুমে মগ্ন থাকায় কারণে সে শুনতে পায় না। প্রায় অনেক সময় ধরে ফোন শব্দ করার কারণে ইনিয়ার ঘুম ভেঙে যায়। ইনিয়া ঘুম থেকে পিটপিট করে চোখ খুলে পাশে থাকা টেবিল থেকে নিজের ফোন হাতে নেয়। ফোনের স্ক্রিনে আরুনা বেগমের নাম্বার দেখে ইনিয়া ফোন রিসিভ করে। ইনিয়া ঘুমন্ত কণ্ঠে বলে, মামুনি, কি হয়েছে? এতবার ফোন করেছো কেন? ইনিয়া, তোমাকে কি জেলখানা থেকে ছেড়ে দিয়েছে? আজকে তোমার ভালো বাবা অসুস্থ হয়ে গেছে, যার জন্য আমরা আদালতে যেতে পারি নাই। মামুনি, কোনো সমস্যা নাই, আমি একদম ঠিক আছি। আর জেল থেকে ছেড়ে দিয়েছে আমাকে, তোমাদের টেনশন করতে হবে না। ভালো বাবার শরীরের যত্ন নিও, বলো। ইনিয়া আর আরুনা বেগম প্রায় 20 মিনিট সময় ব্যয় করে কথার মধ্যে। এরপর ইনিয়া ফোন রেখে ওয়াশরুমে চলে যায়। সেখান থেকে ফ্রেশ হয়ে রুমে ফিরে আসেন। ইনিয়া এতক্ষণ সোফায় তাকিয়ে দেখে অরণ্য সেখানে শুয়ে আছে। ইনিয়া এগিয়ে যায় ঘুমন্ত অরণ্যর কাছে। সোফার কাছে গিয়ে সে ভালো করে দেখে অরণ্যকে। ইনায়া বলে, মিস্টার অরণ্যরাজ চৌধুরী, আমার জীবনের সবচেয়ে অপছন্দের মানুষ কিন্তু অরণ্য। আপনার সাথে আমার শত্রুতা কখনোই শেষ হবে না, তবে আপনি আমার অনেক উপকার করেছেন অরণ্য। মানুষ হিসাবে আপনি সত্যি একজন উত্তম ব্যক্তি। অরণ্য ঘুমান্ত অবস্থায় কোনো নারীর কণ্ঠ শুনে চোখ খুলে তাকায়। অরণ্য ঘুম থেকে উঠে গেছে, দেখে ইনায়া সেখান থেকে চলে যেতে চায়। তার আগে অরণ্য তাকে থামিয়ে দেয়। অরণ্য ইনিয়ার হাত ধরে আবার সোফার কাছে নিয়ে আসে। অরণ্যর বিশ্বাস হচ্ছে না ইনিয়া তার কাছে এসেছে। অরণ্য ডেভিল হাসি দিয়ে বলে, কী ব্যাপার মিসেস ইনায়া চৌধুরী, ঘুমান্ত অবস্থায় নিজের স্বামীর সর্বনাশ করার জন্য কি তার কাছে এসেছেন?
বাসরাতে যদি আপনি সম্মতি দিতেন তাহলে এতদিনে 3-4টা বাচ্চাও হয়ে যেত আমাদের, আর আপনাকে এমন লুকিয়ে লুকিয়ে স্বামীর কাছে আসতে হতো না। অরণ্যর কথা শুনে ইনিয়ার কান গরম হয়ে যায়। এই লোকের মধ্যে কি লজ্জা শরম বলতে কিছু নাই? তাদের দুজনের বিয়ে হয়েছে মাত্র 2 দিন আগে, এর মধ্যে 4টা বাচ্চা কোথা থেকে আসবে? ইনায়া রাগের স্বরে বলে, অরণ্য, আপনার সাথে কথা বলা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। জঘন্য পুরুষ মানুষ। ওহ রিয়ালি, মিসেস ইনিয়া চৌধুরী, তাহলে এই জঘন্য পুরুষের কাছে আপনি কেন এসেছেন? ঘুমের মধ্যে তার সর্বনাশ কেন করতে চাইছিলেন? শুনুন, আপনার সর্বনাশ করার কোনো ইচ্ছে আমার নাই। আপনি ঘুমন্ত অবস্থায় শীতে কাঁপতে কাঁপতে কাঁথার জন্য চিৎকার করছিলেন, যার জন্য আমি আলমারি থেকে আপনার জন্য কাঁথা নিয়ে আসতে গিয়েছিলাম। ইনিয়ার মুখে মিথ্যে কথা শুনে অরণ্য হাসে। এরপর বাহিরে রোদের দিকে ইশারা দিয়ে বলে, ইনায়া, বাইরে যা রোদ পড়েছে, মানুষ গরমে এসি ছাড়া থাকতে পারছে না, আর আপনি বলছেন আমি শীতে কাঁপছিলাম। কথাটা কি বিশ্বাসযোগ্য? সুন্দর করে সাজিয়ে মিথ্যে কথাও আপনি বলতে পারেন না ইনায়া। ইনিয়া বুঝতে পারে অরণ্য তার মিথ্যে কথা ধরে ফেলেছে, কিন্তু এখন সে সত্যি বলতে পারবে না। এই লোকের উপর ইনিয়ার কোনো বিশ্বাস নাই। ইনিয়া কথা ঘুরিয়ে বলে, আপনি একটা জঘন্য মানুষ, আপনার সাথে কথা আমি বলতে চাই না। এখন ফ্রেশ হয়ে যান, ওয়াশরুমে আমি নিচে গিয়ে দেখি রান্না হয়েছে কিনা। ইনিয়ার কথা বলে রুম থেকে বের হয়ে যায়। অরণ্যর মুখে একটা হাসি নিয়ে ওয়াশরুমে চলে যায়। ইনিয়া রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নিচে চলে যায়। এরপর সে সম্পূর্ণ বাড়ি ঘুরে ঘুরে দেখে। অরণ্যর বাড়ি অনেক সুন্দর, শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান বাড়ি বলে কথা। ইনিয়া প্রতিটি রুম ঘুরে ঘুরে দেখছে। হঠাৎ করে একটা রুমের সামনে যায় সে। ইনিয়া শুনতে পায় সেই রুম থেকে কোনো মহিলার আওয়াজ শোনা যাচ্ছে। ইনিয়া এই বাড়ির প্রতিটি মানুষের সাথে পরিচিত হয়েছে, কিন্তু এই মহিলা কে এই রুমে? ইনিয়া কৌতূহল নিয়ে রুমের দরজায় নক করে। দরজা খোলা থাকার কারণে ইনিয়া ভেতরে প্রবেশ করে। ইনিয়া দেখে একজন মহিলা নামাজের তাসবিহ হাতে নিয়ে বসে জিকির করছে। মহিলা পিছন দিক ঘুরে বসে থাকার কারণে তার মুখ দেখা যাচ্ছে না। জিকিরের মধ্যে হঠাৎ করে পেছন থেকে কোনো মানুষের পায়ের শব্দ শুনে পিছনে ফিরে তাকায় রেহানা বেগম। রেহানা বেগম পিছনে ফিরে তাকিয়ে দেখে তার সামনে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। রেহানা বেগম সামনের দিকে ফিরে আসার কারণে তার চেহারা ইনিয়াকে দেখতে পায়। ইনিয়ার মনে উনি সেই মহিলা যে তাকে বিয়ের সময় বউ হিসেবে তাকে বরণ করে নেয়। রেহানা বেগম গম্ভীর গলায় বলে, তুমি ইনায়া তাই না, এইবারই নতুন বউ? দ্যাট গ্রেট বিজনেসম্যান অরণ্যরাজ চৌধুরীর বউ। রেহানা বেগমের কথা শুনে ইনিয়া উত্তর দেয়, জি আমি ইনায়া, অরণ্যর বউ। কিন্তু আপনি কে? আমি রেহানা পারভিন, সাইমার মা। রেহানা বেগমের মুখে সাইমার মা শুনে ইনিয়া অবাক হয়ে যায়। তাহলে উনি অরণ্যের মা, মানে ওর শাশুড়ি। ইনিয়া আর দেরি করে না, সে আর আঁচল তুলে মাথায় দেয়। এরপর রেহানা বেগমের কাছে এসে তার পায়ে সালাম করে। রেহানা বেগম তা দেখে খুশি হয়। উনি ইনিয়াকে উঠিয়ে ওর মুখ দেখে। ইনিয়া যথেষ্ট সুন্দরী, আর ওর চেহারার মধ্যে অদ্ভুত এক মায়া আছে যা প্রতিটা মানুষকে তার প্রতি মুগ্ধ করে। রেহানা বেগম বলে, মাশাআল্লাহ, কি সুন্দর বউ হয়েছে চৌধুরীর বাড়ির। দোয়া করি মা, তুমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সংসার করো, আর এই চৌধুরী বাড়ির মান সম্মান সব ভালো করে বজায় রাখবে। ধন্যবাদ মা। রেহানা বেগমের সাথে ইনি অনেক সময় কথা বলে। উনি বেশ ভালো করে মার্জিত রুচিসম্মত মানুষ। রেহানা বেগম বেড থেকে উঠে গিয়ে আলমারি থেকে 2 সেট গহনা আর হাতের চুড়ি নিয়ে আসে। রেহানা বেগম গয়নার সেট ইনিয়ার হাতে দেয় আর চুড়ি পরিয়ে দেয় ইনিয়ার হাতে। ইনায়া বলে, মা কি করছেন আপনি, আর এই গহনা আর চুড়ি আমাকে দিচ্ছেন কেন? এই গহনা এই বাড়ির ঐতিহ্য। চৌধুরী বাড়িতে যারা বউ হয়ে আসে প্রত্যেকে এই গহনা পরে, আর এই চুড়ি যত্ন করে রেখে দিয়েছিলাম আমার ছেলের বউয়ের জন্য। এতদিন পর অরণ্য বিয়ে করে এই বাড়িতে বউ নিয়ে এসেছে, তাই এই চুড়ি তোমাকে দিলাম। কিন্তু মা, আমি এত গহনা দিয়ে কি করব?
পরবে ইনায়া, বাড়ির বউ সবসময় গহনা পরে সুন্দর করে সেজে থাকে, তোমাকে এই গহনা পরলে অনেক সুন্দর লাগবে। রেহেনা বেগমের কথা শুনে ইনিয়া গহনার বাক্স খুলে দেখে সেখানে থাকা গহনা অনেক সুন্দর, তার পছন্দ হয়েছে। রেহেনা বেগম আর ইনিয়া অল্প সময় কথা বলে, এরপর ইনিয়া আবার অন্য সব রুমে ঘুরতে থাকে। হঠাৎ করে ইনিয়ার ফোনে একটা কল আসে। ইনিয়া রিসিভ করে। ইনিয়া বলে, আসিফ, কি জানতে পারছো? ম্যাম, এসএস কোম্পানির ম্যানেজারকে আমি খুঁজে পেয়েছি। সে আপনার সাথে কথা বলতে চায়। আর ম্যাম, আপনার নামে ওই কোম্পানির দলিল আছে, কিন্তু আমার নামে এত বড় কোম্পানি কে লিখে দেবে? উনি আর কেউ না, আপনার ম্যাম, আপনার নামে এসএস কোম্পানি লিখে দিয়েছেন আপনার নানা, যিনি 10 বছর আগে মারা গেছেন। আসিফের মুখে নানার নাম শুনে ইনিয়ার চমকে যায়। তার নানা 10 বছর আগে তার নামে সম্পত্তি লিখে দিয়েছে। ইনিয়া কথাটা বিশ্বাস হয় না, সে অবাক। আবার আসিফকে জিজ্ঞেস করে। ইনিয়া বলে, আসিফ, আমার মনে হয় তোমার কোথাও একটা ভুল হচ্ছে। আমার নানা কি করে এসএস কোম্পানির মালিক হতে পারে? ছোটবেলা থেকে আমরা নানান বিষয়ে আম্মু কোনো কথা বলে নাই আমাকে। মৃত্যুর আগেও আম্মু নানা নানুর বিষয় আমাকে জানায় নাই। আমার মনে হয় এই সব কিছুর পেছনে অন্য কারো হাত আছে। ইনিয়া ম্যাম, আমি এসএস কোম্পানির সকল তথ্য চেক করে দেখছি। এসএস কোম্পানির ম্যানেজারকে কিডন্যাপ করে তার থেকে জানতে পারি এই কোম্পানির আসল মালিক আপনার নানা। উনি মারা যাওয়ার আগে এই কোম্পানি আপনার নামে লিখে দিয়ে গেছে। আসিফ, তুমি কি শিওর? ইয়েস ম্যাম, আমি শিওর। আপনি হলেন এসএস কোম্পানির বর্তমান মালিক। শুধু তাই না, আপনার নানার সকল সম্পত্তি একমাত্র বংশধর আপনি। তুমি ওই ম্যানেজারকে আমার গেস্ট হাউসে নিয়ে যাও, আমি আসছি। আমার মনে হয় ওই ম্যানেজার অনেক গোপন তথ্য জানে। ওকে ম্যাম। ইনিয়া ফোন রেখে দেয়। তার আসিফের কথা বিশ্বাস হচ্ছে না। মানে এইটা কি করে সম্ভব? ইনিয়া খুব ছোট থাকতে তার মা মারা যায়, তাই তার মায়ের বাবার বিষয়ে সে কিছু জানতো না। আর এত বছর তার নানার বাড়ি থেকে কেউ কখনো তার সাথে দেখা করতে আসে নাই। তাহলে আজ হঠাৎ করে এসএস কোম্পানির মালিক যে কি করে হয়ে যেতে পারে? প্রতিটি ঘটনা ইনিয়ার মাথার উপর দিয়ে যাচ্ছে। তাহলে কি তার জীবনের অনেক ঘটনা তার এখনও অজানা? অরণ্য নিজের রুমে বসে ল্যাপটপে কাজ করছিল। প্রায় 2 দিন ধরে তার অফিসে যাওয়া হয়নি। অফিসের সকল কাজ তাকে রুমে বসে কমপ্লিট করতে হবে, না হলে বিজনেসে অনেক বড় লস হয়ে যাবে। অরণ্যর কাজের মধ্যে দরজা দিয়ে রুমের মধ্যে প্রবেশ করে ইনায়া। অরণ্য আর চোখে ইনিয়ার দিকে তাকিয়ে দেখে। ইনিয়ার মুখে চিন্তা আর হতাশার ছাপ স্পষ্ট ফুটে ওঠে। অরণ্য বলে, কি হয়েছে আপনার ইনায়া? এত মনোযোগ শহরে কি ভেবে যাচ্ছেন আপনি? আবার কি নতুন বিপদ এসেছে আপনার জীবনে? অরণ্যর কথা শুনে ইনিয়া তার ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে। ইনিয়া ভুরু কুঁচকে বিরক্ত হয়ে বলে, অরণ্য, আমার জীবনে ঘূর্ণিঝড়, সিডোর, টার্নডোর যা হয়ে যাক, সেই বিষয়ে আপনার জানতে হবে না। নিজের কাছে মনোযোগ দেন আর আমাকে দয়া করে বিরক্ত করা বন্ধ করেন। ইনিয়া, আপনি কি আমার কোনো কথার সুন্দর করে জবাব দিতে পারেন না? আর আপনার জীবনে কি চলছে সেই বিষয়ে জানার আমার বিন্দুমাত্র আগ্রহ নাই। অরণ্য ইনিয়ার সাথে আর কোনো কথা বলে নাই। সে নিজের কাজে সম্পূর্ণ মনোযোগ দেয়। অন্যদিকে ইনিয়া ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হতে থাকে। ইনিয়ার গায়ে হাতে ভারী গহনা ছিল, যা রেহানা বেগম তাকে দিয়েছে। ইনিয়া গহনা খুলতে চায়, কিন্তু তার হাত দিয়ে সেটা সম্ভব হচ্ছে না। ইনিয়া প্রায় 5 মিনিট ধরে গয়না খোলার ট্রাই করছে, কিন্তু সম্ভব হচ্ছে না। অর্ণ নিজের কাজ শেষ করে ল্যাপটপ রেখে ইনিয়ার দিকে তাকিয়ে দেখে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গলা থেকে গহনা খোলার চেষ্টা করছে। অরণ্য ল্যাপটপ রেখে এগিয়ে যায় ইনিয়ার কাছে। এরপর বলে, ইনায়া, আমি কি আপনাকে সাহায্য করব? না, দরকার নাই, আমি একাই করতে পারবো। আপনি গহনা ভেঙে ফেলবেন।
অরণ্য জানে ইনিয়া কত জেদি, যদি কোনো কাজ না পারে তবুও কারো কাছ থেকে সাহায্য নেবে না। কিন্তু ইনিয়ার প্রবলেম হচ্ছে, দেখে অরণ্য নিজেকে আটকে রাখতে পারছে না। সে এগিয়ে দিয়ে ইনিয়ার কাছে, এরপর ওর কাঁধে হাত রাখে, সেখানে থাকা চুল সরিয়ে দেয়। অরণ্য খুব ধীরে ধীরে ইনিয়ার শরীর থাকা সকল গহনা খুলে ফেলে। অরণ্য ছোঁয়া পেয়েই ইনিয়া নিজের চোখ বন্ধ করে ফেলে। তার শরীরের মধ্যে শান্ত বাতাস বয়ে যাচ্ছে। ইনিয়ার শরীর থেকে সকল গহনা খুলে ফেলার পর অরণ্য বলে, হয়ে গেছে। আর শুনুন মিসেস ইনিয়া, এই অরণ্য কোনো জিনিস ভেঙে ফেলে না, বরং তা যত্ন করে আগলে রাখতে জানে। ধন্যবাদ অরণ্য। অরণ্য সকল গহনা ইনিয়ার হাতে দিয়ে যখন চলে যাবে, তখন হঠাৎ করে তার চোখ যায় গহনার দিকে। অরণ্য এত সময় ভালো করে খেয়ালই করে নাই গহনার দিকে। অরণ্য ইনিয়ার হাত থেকে গহনা কেড়ে নেয়, এরপর বলে, এই গহনা আপনাকে কে দিয়েছে ইনিয়া? এই গহনা শুধু আম্মুর কাছে আছে, আমাদের পারিবারিক গহনা এটা। আমি জানি আপনার আম্মু আমাকে গহনা দিয়েছে। ইনিয়ার কথা শুনে অরণ্যর মুখের দিকে তাকিয়ে অরণ্য শান্ত গলায় বলে, আমার মা আপনাকে সত্যি গহনা দিয়েছে ইনিয়া? মানে ওনার সাথে আপনার কথা হয়েছে? আচ্ছা, আমার বিষয় কি আম্মু কিছু বলেছে? অরণ্যর মুখে এমন কথা শুনে ইনিয়া অবাক হয়। এই প্রথম অরণ্যর কণ্ঠ শুনে ইনিয়ার মনে হচ্ছে সে কান্না করে দিতে পারে। ইনিয়া বলে, আপনার মা দিয়েছে। নতুন বউকে মুখ দেখে শাশুড়ি উপহার দিতে পারে, এ তো অবাক হওয়ার কি আছে? আর আপনার বিষয়ে আম্মু কি বলবে আমাকে? কেন, আপনার সাথে কি আম্মুর কথা হয় না? ইনিয়ার মুখে অরণ্য কথাটা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে এরপর শান্ত গলায় বলে, না, কথা বলে না। আমার আম্মু আমার সাথে। আসলে কি জানেন, আমি মানুষটা খুব খারাপ, যার জন্য কেউ আমাকে ভালোবাসতে চায় না। আচ্ছা, বাই দ্য ওয়ে, আম্মু আপনাকে গহনা যেহেতু দিয়েছে, তার মানে ওনার আপনাকে পছন্দ হয়েছে। অরণ্য কথাটা বলে মাথা নিচু করে চলে যায়। ইনিয়া শুধু অরণ্যর মুখের দিকে তাকিয়ে থাকে। তাহলে কি অরণ্যর সাথে তার মা কথা বলে না? কিন্তু কেন? ইনিয়ার জীবনে এমন কি হচ্ছে তা সে বুঝতে পারছে না। তবে ইনিয়া তাড়াতাড়ি রেডি হয়ে গাড়ি করে বেরিয়ে যায়। ইনিয়া গাড়ি ড্রাইভ করতে পারে, যার জন্য তার কোনো সমস্যা হয় নাই। প্রায় 20 মিনিট পর ইনিয়ার গাড়ি এসে পৌঁছায় তার গোপন গোডাউনে। ইনিয়া গাড়ি থেকে নেমে দাঁড়ায়, এরপর সে বাড়ির ভিতরে ঢুকে যায়। আসিফ এতক্ষণ অপেক্ষা করছিল ইনিয়ার জন্য। তার পাশে চেয়ারে বেঁধে রাখা হয়েছে এসএস কোম্পানির ম্যানেজারকে। ইনিয়া রুমের ভিতরে আসে আর বলে, আসিফ, আমি এসে পড়েছি। ইনিয়া রুমের ভিতরে আসে। এখানে অনেক অন্ধকার, তার সাথে অনেক লোক আছে যাদের হাতে বন্দুক আছে। ইনিয়ার লোক সবাই ইনিয়াকে সালাম দেয়। আসিফ বলে, ম্যাম, আপনার কথা অনুসারে ম্যানেজারকে কিডন্যাপ করেছি। ইনিয়া এগিয়ে যায় ম্যানেজারের কাছে, তার মাথা থেকে কালো মুখোশ খুলে ফেলে। ম্যানেজার বলে, বিশ্বাস করেন ম্যাম, আমি কিছু জানি না। এইসব কে করেছে আমি সত্যি জানি না, দয়া করে আমাকে ছেড়ে দেন। ম্যানেজারের কথা শুনে ইনিয়া হাসে আর বলে, আরে ম্যানেজার সাহেব, আপনাকে খুন করার কোনো ইচ্ছে আমার নাই। শুধু আমি আপনাকে কিছু কথা জিজ্ঞেস করব, তার যদি সত্যি সত্যি উত্তর দেন আপনি, তাহলে ছেড়ে দিব আপনাকে। কি জানতে চান আপনি? ইনিয়া চেয়ারে বসে যায়। এরপর আসিফকে ইশারা দেয় সে একটা বন্দুক নিয়ে আসে। ইনিয়া সেটা নিজের হাতে রেখে ম্যানেজারের মাথার মধ্যে তাক করে বলে, এসএস কোম্পানি যদি আমার নানার হয়ে থাকে, তাহলে উনি মারা যাওয়ার পর এই কোম্পানি কার হাতে ছিল? আর খাবারে বিষ মিশিয়ে মানুষকে হত্যা কে করেছে? ম্যাম, আমি জানি না এই বিষয়ে। দেখুন ম্যানেজার সাহেব, আমার রাগ উঠাবেন না একদম। সত্যি করে বলুন, এই সব কিছুর পেছনে আসল অপরাধী কে? এত বছর আমার নাম করে এই কোম্পানির দায়িত্ব কার হাতে ছিল? আমি বেশি কিছু জানি না, শুধু জানি এসএস কোম্পানি যদি কোনো বড় ডিল বা সমস্যা হতো, তাহলে সাপায়ের সাহেব এসে সবার সাথে কথা বলতো। কিন্তু প্রায় 5 বছর ধরে উনি আর আসেন না। কিন্তু উনি সকলকে ভিডিও কলে শেয়ার হোল্ডারের সাথে কথা বলতো। ইনিয়া ম্যানেজারের মুখে সাপোয়াত নাম শুনে অবাক হয়ে যায়। এই সাফায়াত আবার কে?
কিন্তু এই নামটা তার পরিচিত মনে হচ্ছে। ইনায়া বলে, এই সাফায়াতকে দেখতে কেমন? তুমি কি এর চেহারা কখনো দেখেছো? জি ম্যাম, 5 বছর আগে দেখেছিলাম, কিন্তু এর থেকে ওনার চেহারা আরও দেখি নাই। কারণ উনি সবসময় ভিডিও কলে নিজের চেহারা লুকিয়ে কথা বলতেন। শুধু ভয়েস শোনা যেত, আর কোম্পানির সকল টাকা ওনার ব্যাংক অ্যাকাউন্টে যেত।